ওয়ান্স এগেইন সেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড আনসার মেকিং অফ সাম কোশ্চেন, যে কোশ্চেন গুলো অ্যান্সার ভেরি কমন, বাট এর একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার মেক করা দরকার, রেডি করে রাখা দরকার অ্যাটলিস্ট, যেন এক্সামে, যেহেতু এগুলো খুবই ফ্রিকুয়েন্ট আছে, বাট এগুলোর যে তোমার ধরো বইয়ের থেকে সরাসরি এটার হেল্প পাওয়া যায় না। তো এই কারণে এই হেল্পটা আমি আজকে করার চেষ্টা করতেছি। দেখো, তো জিঙ্ক ইজ এক্সট্রাক্টেড বাই কার্বন রিডাকশন মেথড, বাট অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড বাই ইলেকট্রোলাইসিস মেথড। সো দ্যাট এইটার অ্যান্সার মেকিংটা কি? তাহলে তোমার অ্যান্সারটা এভাবে হতে পারে যে দেয়ার আর টু মেথডস অফ মেটাল এক্সট্রাকশন। দেখো, কোশ্চেন যে ফর্মে আসুক না কেন, এমন ভাবে আমি এখন চেষ্টা করবো লিখতে যেন এইটাই লিখে পারা যায়। তো দেয়ার আর টু মেথডস অফ মেটাল এক্সট্রাকশন। ওয়ান ইজ বললা যে কার্বন রিডাকশন মেথড, and two mention করলা electrolysis method. এই স্টার্টিংটা এটা করতে হবে। One is carbon reduction method and two is electrolysis method. Which method is applicable for which metal? It is, but it depends on the reactivity of metal. তার মানে কি, কে এটার দরকার নাই, জেনারেলাইজ করতেছো তুমি যে which method is applicable for which metal, it depends on the reactivity of metals, অর্থাৎ মেটালের রিঅ্যাক্টিভিটির উপর সেটা ডিপেন্ড করবে, রিঅ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেন তুমি বলতেছো রিঅ্যাক্টিভিটি অফ মেটালস। মেটালস বলে দেন ইউ জাস্ট মেনশন করতেছো বা রিঅ্যাক্টিভিটি। আচ্ছা, এটা না, সরি, একটু একটু মডিফাই করি। It depends on the position of metal in the reactivity series. এটা মনে হয় বেটার হয় যে রিঅ্যাক্টিভিটি সিরিজে তার পজিশন কোথায়, তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি সিরিজে এর পজিশন কোথায়, এর উপরে ডিপেন্ড করে। কার্বন রিডাকশন মেথড is applicable for those metals which are less reactive than carbon, যেগুলো কার্বনের যেটা less reactive, which are less reactive than carbon, যার কিনা রিঅ্যাক্টিভিটি কার্বনের চেয়ে কম। ঠিক না? দেখছো সেন্টেন্স গুলো, তোমাদের সেন্টেন্স গুলো তোমরা মনের মধ্যে এটা থাকে কিন্তু এক্সপ্রেস করতে পারো না। মনে তোমরা এক্সপ্রেস করো কোনটা, যেটা বই থেকে কপি করছো ওরকমটা। The carbon reduction method is applicable for those metals which are less reactive than carbon. Less reactive carbon হচ্ছে যারা, তারা less reactive. ওকে, দেন তোমরা বলতে পারবো এরকম যে so that the following reaction can be occurred. তাতে কি হতে পারে, একটা ফলোইং রিঅ্যাকশন হতে পারে। কি সেটা? এখন আসো, তোমাকে যদি জিঙ্ক দেয়
তাহলে তুমি জিঙ্ক অক্সাইড নিবা, তোমাকে যদি আয়রন দেয় তাহলে তুমি আয়রন অক্সাইড নিবা। ভেরি সিম্পল। দেখো এই ডেসক্রিপশনে কে জিঙ্ক না আয়রন কোনো ম্যাটার করতেছে না। সো দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ পসিবল। তাহলে কি বলবা যে সো দ্যাট দ্য ফলোইং রিঅ্যাকশন ক্যান বি অকার্ড, এই রিঅ্যাকশনটা হতে পারে, এই রিঅ্যাকশনটা হতে পারে, দ্যাট মিন্স এটা হতে পারে কার্বন রিডাকশন প্রসেসটুকু, যতটুকু কার্বন রিডাকশন প্রসেস ঠিক ততটুকু, সো দ্যাট এই রিঅ্যাকশনটা হতে পারে। জিঙ্ক অক্সাইড কার্বন রিডাকশন প্রসেসে জিঙ্ক ফর্ম করতে পারে, জিঙ্ক প্রডিউস করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। দেয়ারফরে যাওয়ার দরকার নেই, এতটুকু হলো না, দেয়ারফর শেষের ল্যাঙ্গুয়েজে বলবো, এতটুকু লিখতে মনে করো। আচ্ছা, এই লেখাটার পরে on the other hand, তারপরে বলবা on the other hand aluminium is more reactive than carbon। আবার বললা যে না, অ্যালুমিনিয়াম হলো more reactive than carbon, so that carbon cannot displace oxygen from aluminium oxide। তার মানে এটা আরেকটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ দিলা এখানে, যে সো দ্যাট কার্বন ক্যানট ডিসপ্লেস অক্সিজেন ফ্রম অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়ামকে সে ডিসপ্লেস করতে পারবে না, পারবে না, এটা বলতে হবে। ওকে, দ্যাট মিন্স দ্য ফলোইং রিঅ্যাকশন is not possible। তার মানে এটা পসিবল না। কোনটা পসিবল না? অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস কার্বন নো রিঅ্যাকশন, এটা পসিবল না। তাহলে এই অ্যান্সারের সুবিধাটা কি হবে? তোমাদের যেটা প্রবলেম হয় এই কোশ্চেনের অ্যান্সার করলে, শুধু আমরা কি দেখি যে লাইন বাই লাইন শুধু সেন্টেন্স, কোনো ভাগ নাই, সেগমেন্ট নাই, ইকুয়েশন নাই, মানে শুধু কিছু সেন্টেন্স দেখি, শুধু কিছু সেন্টেন্স বলে দিয়ে আছে। ঠিক মতো না পড়লে ওই সেন্টেন্স কে গুরুত্ব দিবে? তাহলে এটা নো রিঅ্যাকশন, তাহলে টিচার কিন্তু মার্ক করে ফেলছে, ও আল্লাহ ওটা পসিবল এটা পসিবল না, তার মানে দিস ইজ দ্য মেইন কজ, স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড। নো রিঅ্যাকশন বললা, বলে তারপরে বললা হ্যাঁ, ইন স্পাইট অফ, ঠিক আছে, in spite of carbon reduction method, aluminium is extracted by electrolysis method। The reaction are as following। তারপরে রিঅ্যাকশনস আর as following বলবা, বলে NO অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর অক্সাইড মাইনাস আয়ন শো করবা, শো করে অ্যানোড পার্টে দেখাবা, অ্যানোড পার্টে অ্যানায়ন মানে অক্সাইড, অক্সাইড কনভার্ট হবে অক্সিজেনে। তো অক্সাইড যে অক্সিজেনে কনভার্ট হবে, এটা তো O2, এটা তো 3, তাহলে এই 3 এখানে দিলে এখানে দেওয়া লাগবে 6। হিসাবটা বুঝছো? এখন তো স্ট্যান্ডার্ড অ্যান্সার মেক করে দিচ্ছি তোমাদেরকে আমি, তো তোমাদের আর টেনশন কি?
দেন এই পাশে ইলেকট্রন কয়টা হবে 12টা দেন ক্যাথোড পার্ট এইবার কে অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন তো 12টা নিতে লাগবে 4টা অ্যালুমিনিয়াম নিয়ে এই অ্যালুমিনিয়াম প্রডিউস করবে and this is the conclusion and this is the conclusion and this is the standard answer making for 4 নম্বরের জন্য 4 নম্বর পেতে চাও অনেক সময় স্টুডেন্টরা বলে যে স্যার হাফ কেটে দিলেন 1 কেটে দিলেন স্যার কি হইলে ফুল পাইতাম এখন এটা মুখে বলে বলে হয়তো বলি কিন্তু কয়টা আমি তোমারে লিখে দিব হয়তো আমি ফর এক্সাম্পল কয়েকটা লিখে দিলাম তাহলে তুমি বুঝলা যে আসলে একটা অ্যান্সারের কি ফর্মে আসলে অ্যান্সার করা উচিত তোমরাই তো দেখো তো যে কোথাও কি এই অ্যান্সারটা এই স্ট্যান্ডার্ডে লেখা আছে কিনা যেটার মধ্যে কোনো এমন কোনো কমপ্লিকেটেড কোনো ল্যাঙ্গুয়েজই না মানে কোনো তোমার ল্যাঙ্গুয়েজই মানে তোমার মনের ভেতর থেকে যে ল্যাঙ্গুয়েজটা বেরিয়ে আসার কথা সেটাই সেই অ্যারেঞ্জমেন্টটাই এটা সেই অ্যারেঞ্জমেন্টটাই এটা এই জন্য আমি কি বলেছি তোমাদেরকে বারবার যে যতদিন আমার সাথে আসো মনে করবা যে কিছু না কিছু নতুন প্রাপ্তি থাকবেই নতুন একটা পাওয়া থাকবেই তো এই কোশ্চেনটা আসলে পরে 4 মার্কের জন্য আসবে এন্ড এটা আসলে পরে এই অ্যান্সারটা জাস্ট কপি পেস্ট করে দিবা আর এটা কপি পেস্ট করা তো ইজি হবে তোমাদের জন্য কারণ এখানে তোমরা দেখতেছো যেটা তোমাদের মতো করেই লেখা ঠিক আছে তো এটা অবশ্যই নোট করে নিও ব্যাস এটা একটা অ্যান্সার মেকিং হয়ে গেল আমার 4টা টার্গেট ছিল দেখি আমি কয়টা পারি আমার পুরো লিখতে তো একটু সময় লাগে তো দেখো অ্যান্সার কাকে বলে দেখো তো 4 মার্কস তোমার টাইম ভ্যালু প্রেজেন্টেবল তোমার টাইম সেন্স তোমার হচ্ছে মার্কের এগেইনস্টে লেখা সবকিছু মিলাইলে এটাই তো দাঁড়ায় আর আমাদের কি হয় এসিটা হয়তো বেশিও লেখে কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে ভরে থাকে ভরা থাকে পুরো ল্যাঙ্গুয়েজে আচ্ছা এরপরে আই হ্যাভ প্ল্যান্ড 2 নম্বরে আমার আরেকটা প্ল্যান হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো redox reaction is simultaneous explain এটা redox reaction is simultaneous এটা কিন্তু তোমরা দেখো যে অনেকগুলো রিয়াকশন আছে সব এক একটা রিয়াকশন দিয়ে এই এক জিনিসই এক্সপ্লেন করতে বলে যে redox reaction is simultaneous 4-5টা কমপক্ষে রিয়াকশন আছে যেগুলো মানে কমন এবং সেগুলো একই কোশ্চেন সেটা হচ্ছে redox reaction is simultaneous এক্সপ্লেন করো redox reaction is simultaneous এক্সপ্লেন করো তো আসো এটার একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার মেক করে দিচ্ছি আজকে আর এটার একটা জেনারেল অ্যান্সার করে দিচ্ছি যেটা এক্সাম্পল ভ্যারি করলেও অ্যান্সার এইটাই থাকবে অ্যান্সারটা কি the reaction in which electron is exchanged between বা উইদিন ওয়ার্ডটা ভালো যেতে পারে উইদিন তাহলে the reaction in which electron is exchanged within element তার মানে হচ্ছে অনেককেই আমি দেখব এই অ্যান্সারটা করতে গেলে রেডক্সের ডেফিনেশন আর দেয় না অর্থাৎ যে এক্সাম্পল দিছে সেই এক্সাম্পলটা ডেসক্রাইব করে দিয়ে আসে
এক্সাম্পল চেঞ্জ হতে পারে। তোমার একটা অজানা এক্সাম্পল চলে আসলো, বা তোমার যে এক্সাম্পলটা মানে তুমি কমফোর্ট না, তোমার এমন একটা এক্সাম্পল আসলো, তাহলেও যেন তুমি প্রবলেমে না পড়ো, অ্যান্সারটা সেইভাবে রেডি থাকবে। The reaction in which electron is exchanged within elements is called redox reaction. চারটা এটা দিয়ে কেন করো না? দেন তুমি বলো, যে the reaction in which electron is exchanged within elements is called redox reaction. In oxidation, one substance gives off electron. এর মধ্যে অক্সিডেশনে কি হয় তুমি সেটা এখন মেনশন করতেছো, যে ইন অক্সিডেশন ওয়ান সাবস্টেন্স গিভস অফ ইলেকট্রন, যে একটা সাবস্টেন্স ইলেকট্রন ডোনেট করে, গিভস অফ ইলেকট্রন simultaneously another substance simultaneously in reduction another substance accepts those electrons. এই সেন্টেন্সটাই এনাফ, এই সেন্টেন্সটাই হচ্ছে গিয়া দ্য প্রাইম সেন্টেন্স টু ভ্যালিডেট যে রেডক্স রিঅ্যাকশন সিমিলটেনিয়াস। রেডক্স রিঅ্যাকশন সিমিলটেনিয়াস, তার জন্য দিস ইজ দ্য ভাইটাল সেন্টেন্স, দিস ইজ দ্য মোস্ট ভ্যালিড সেন্টেন্স, except those electrons simultaneously সেটা। তারপরে আসো যে তুমি যে এক্সাম্পলটা পেলা, the reaction which is given বলে the reaction which is given, তো যেটা কমন সেটা দিয়েই শুরু করি। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, ওই রিঅ্যাকশনটা তখন তুমি মেনশন করো। অনেকে আছে স্টেমে আছে, আমি কেন তুলবো, আবার আমার তোলার সুযোগটা কই, না আমার চান্স কই, আমি কখন এটাতে স্টেমে আছে, কোশ্চেনে আছে, আমি এটা উঠাবো কেন, বা অপশন খুঁজে পাই না যেটা কোথায় বসাবো। এই যে the reaction which is given বলে রিঅ্যাকশনটা তোলো, দেন তারপরে আগাও, দেন তারপরে এইভাবে বলো, in this reaction, এই যে তারপরে এই রিঅ্যাকশনের ডেসক্রিপশন দিবা। ফার্স্টে রেডক্স কি সেটা বলবা, এরপর অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয় সেটা বলবা, তারপর রিঅ্যাকশন যেটা তারা দিল ওটা মেনটেন করো, করে দেন আসো যে এই রিঅ্যাকশনের রেসপেক্টে সেটা এক্সপ্লেইন করো। এখন in this reaction zinc metal gives off 2 electrons, কে ডোনেট করছে তুমি দেখতে পাচ্ছ, তুমি সেটাই বলো যে জিঙ্ক মেটাল গিভস অফ 2 ইলেকট্রন, which is accepted by copper 2 plus ion, যেটা আবার কে অ্যাকসেপ্ট করছে, কপার 2 plus ion, ওটা বললাম তখন যে ইন দিস রিঅ্যাকশন জিঙ্ক মেটাল ইলেকট্রন ডোনেট করে দুইটা, এন্ড যেটা অ্যাকসেপ্ট করে হচ্ছে কপার 2 plus ion। তারপরে সেটা দেখাবা, অনেকে দেখাতে চায় না, দেখাবা। দেখাবা এরপরে সেটা শো করবা যে জিঙ্ক যে ডোনেট করলো সেটা বলছো তুমি, আবার কপার যে অ্যাকসেপ্ট করলো সেটা বলছো তুমি, তাহলে হবে কি
তোমার তুমি কি বলতে চাচ্ছ তুমি যদি সেটা দেখাও তাহলে হবে কি বোঝা যাবে যে আসলে তুমি কি বলতে চাচ্ছ, সেটা আরো বেশি হবে। আর অনেক সময় লেখা যদি কেউ ধরো ঠিকমতো ফলো না করে বা ফার্স্ট দেখতে চায় তাহলে তার কিন্তু সে এইটা ফলো করে বুঝে যাবে। হলো তো, এটা তার জিং থেকে এটা হলো, দেন কপার থেকে এটা হলো, বলার পরে দেখো এরপরে যেটা এটা মেনশন করার পর এটা মেনশন করার পরে তারপরে বললা when a substance gives off electron then at the same time another substance accepts that electron in this process। তখন তুমি বললা যে এই প্রসেসে কি হয় যে যখন একটা সাবস্টেন্স ইলেকট্রন ডোনেট করে এট দ্য সেম টাইম অন্য সাবস্টেন্স সেটা একসেপ্ট করে। এটা আবার বললা যে এই প্রসেসে যে প্রসেস তুমি দেখাইলা, অথবা তুমি এখানে হোয়েন না বলে বলতে পারো সো দ্যাট উই ক্যান সি, এটা বলতে পারো যে সো দ্যাট উই ক্যান সি, তো আমরা দেখতে পাচ্ছি আর কি, সো উই ক্যান সি, সো দ্যাট না বলে সো উই ক্যান সি, সো উই ক্যান সি ওয়ান সাবস্টেন্স gives off electron then the another same time another substance accepts that electron in this process। এটা তুমি দেখতে পাইলা, এখান থেকে দেখতে পাইছো, সেটা তুমি অ্যাডমিট করলা যে আমি এখান থেকে দেখতে পেলাম। তারপরে সো দ্যাট বলো, এই কারণে ওখান থেকে দ্যাট কেটে দিছি, সো দ্যাট redox reaction is simultaneous। So that redox reaction is simultaneous। This is your answer। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে এই অ্যান্সারটার স্টার্টিং হইতেছে রেডক্স টি আর এন্ডিং হইতেছে যে রেডক্স রিঅ্যাকশন সিমিলটেনিয়াস। এইভাবে যেন এটা অর্গানাইজ করতে পারো, অর্থাৎ তোমরা ঠিক এইভাবে অর্গানাইজ করবা যে একটা কোশ্চেনের ভ্যালু দিতে হবে, কোশ্চেনের ভ্যালু দিতে হবে। অনেক সময় কি আমরা এমন অ্যান্সার করি যে মনে হয় যেন কোশ্চেন না দেখে অ্যান্সার করছি, অর্থাৎ কোশ্চেনটাকে আমরা ডিনাই করতেছি, কোশ্চেনটাকে ইগনোর করতেছি, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা পাত্তা দিচ্ছি না, আমি আমার জানাটাই লিখতেছি, তাহলে এটা অনেকটা কোশ্চেনের প্রতি ডিসঅনার হয়ে যায়। রিমেম্বার কোশ্চেনের অ্যান্সার যে তুমি করতেছো এইটা যেন অ্যান্সারের মধ্যে রিফ্লেক্ট করে, অর্থাৎ এটা কনক্লুশন যেন এটা হয় যে সো দ্যাট রেডক্স রিঅ্যাকশন ইজ সিমিলটেনিয়াস এন্ড স্টার্টিং হলো গিয়া যে রেডক্স রিঅ্যাকশন কি, এন্ড ওই এক্সাম্পলের জায়গায় যদি অন্য এক্সাম্পল হয় তুমি শুধু ওই এক্সাম্পল থেকে ডিসপ্লেস করে দিবা। So it is also a general question। তাহলে হবে কি আরেকটা কোশ্চেনও হতে পারে, তাহলে ওটাও এই অ্যান্সারের মধ্যে কভার হয়ে যায়। কিভাবে জানো? যে দ্য গিভেন রিঅ্যাকশন ইজ রেডক্স রিঅ্যাকশন এক্সপ্লেইন, মানে রেডক্স সিমিলটেনিয়াস ওটা না, রেডক্স রিঅ্যাকশন সিমিলটেনিয়াস ওটা না। কোশ্চেনটা হবে যে যে রিঅ্যাকশন 1 ইজ রেডক্স রিঅ্যাকশন, রিঅ্যাকশন 1 or 2 ইজ রেডক্স রিঅ্যাকশন, তাহলে কি হবে?
তুমি এই কথাগুলো লিখবা, শুধু একটা কাজ করবা, টেকনিক্যালি সিমিলটেনিয়াসের গুরুত্ব কমায় দিবা। মানে সিমিলটেনিয়াস ওয়ার্ডটাকে তুমি এইভাবে বারবার মেনশন করবা না, না করে ওই যে সো দ্যাট redox reaction is simultaneous, এটা চেঞ্জ হয়ে হবে যে so that the given reaction is redox reaction, so that the given reaction is redox reaction। এই মানে সিমিলটেনিয়াসটার ফোকাসটা যেন না থাকে। অর্থাৎ রেডক্স কি সেটাও বলতে হবে, অক্সিডেশন কি ওটাও বলতে হবে, রেডকশন কি রিডাকশন কি এটা বলতে হবে, আর তোমার রিঅ্যাকশনের মধ্যে যে অক্সিডেশন রিডাকশন হইছে সেটা দেখিয়ে দিতে হবে। এন্ড সেটা দেখানোর পরে শুধু কনক্লুশনে যায় যেন ওই কথাটা বলবা যে হ্যাঁ, ইয়েস দ্য গিভেন রিঅ্যাকশন ইজ রেডক্স রিঅ্যাকশন, দ্য গিভেন রিঅ্যাকশন ইজ রেডক্স রিঅ্যাকশন। তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল একদম কপি পেস্টের মতো। তো এই দুই রকম অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা হতে পারে, হলে পরে তোমরা এইভাবে অ্যান্সারটাকে প্লেস করবা প্লিজ। আচ্ছা, দেন 3 নম্বর একটা কোশ্চেন, সেটাও তোমাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করে দিচ্ছি, আর তা হলো environmental effect of CO2 গ্যাস। তোমরা প্রায়ই দেখো যে এই কোশ্চেনটা আছে, সেটা হলো এনভায়রনমেন্টাল এফেক্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এন্ড এটা যতবারই আমরা পড়াতে যাই আমরা কি করি, শুধু পয়েন্ট গুলো বলে দেই যে এটা এই পয়েন্টে, এটার একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার। আমি কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে বলেছিলাম, বাট আমি নিজেই এখন এটা করতেছি। প্রজেক্টটা তোমাদেরকে বলেছিলাম যে এরকম একটা কাজ করে দেখো, তো করতে চেষ্টা করো। তো সেটা তোমরা কতটুকু করছো বা না করছো সেটাতে অপেক্ষায় না থেকে আমি কি করলাম, ভাবলাম যে আমি কিছু বেছে বেছে করি। তার মধ্যে এটাও একটা, যে এনভায়রনমেন্টাল এফেক্ট অফ CO2। ওকে, দেন তুমি এটার অ্যান্সারে আসো বা এটা ডেসক্রিপশনে আসো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা আসতেছে না, তো এটা বললা যে in our atmosphere the amount of carbon dioxide is 0.03%। এটা বলে রাখো যে আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। In our atmosphere the amount of carbon dioxide is 0.03%। এরপরে এটা বলো যে ম্যানকাইন্ড exhale carbon dioxide which is তোমার হচ্ছে used by plants to make their food, অনেকটা এরকম। later plants are produced oxygen gas which again we বা mankind inhale, যেটা আবার আমরা কি করি, ইনহেল করি। For this system an environmental balance is very
essential, and there is a important role of carbon dioxide. তার মানে তোমরা যেমন কার্বন ডাই অক্সাইডের এনভায়রনমেন্টাল এফেক্ট বলতে গিয়ে যেটা আমরা ন্যাচারালি দেখি যে কি করে শুরুতেই কার্বন ডাই অক্সাইডের ধরো ডেসক্রিপশন দেওয়া শুরু করে দেয়, মানে কার্বন ডাই অক্সাইডের যে এফেক্টটা সেটা এক্সপ্লেন করতে শুরু করে দেয়। শোনো, তোমরা অনেক সময় অনেককে ধরো স্পিচ দিতে দেখো সাপোজ, অর্থাৎ কোনো একটা কিছুর একটা ডেসক্রিপশন দিবে যেটা ধরো যেটার ব্যাড সাইডটাই হয়তো বা বলবে কথার কথা, কিন্তু বলার সময় কি করে আগে একটু তার দরকার ইম্পর্টেন্স কি, মানে নেসেসারি কি, তার রোল কি, এটা একটু বলে নেয়। এটা ইন্ট্রো টাইপের, এটা বলে তারপরে বলে যে বাট বা ইনস্পাইট অফ দিস বা আফটার দ্যাট, এরকম। তারপরে তো রিমেম্বার কার্বন ডাই অক্সাইড নিয়ে কিছু বলবা, তার বিগিনিংটা যেন এরকম হয়, মোটামুটি এরকম একটা কাছাকাছি একটা বিগিনিং যেন হয়। মানে কার্বন ডাই অক্সাইডের যে ধরো রোলটা কি সেটা তোমার একটু মেনশন করে আসো, যে ইম্পর্টেন্ট বলে তারপরে বলবা বাট এক্সেস অফ কার্বন ডাই অক্সাইড is burden for us and responsible for environmental imbalance. এইভাবে তুমি যে বলো, মানে বিগিনিং এ কার্বন ডাই অক্সাইডের রোলটা বলে তারপরে এসে বললা যে যদি এক্সেস কার্বন ডাই অক্সাইড হয় তাহলে সেটা ফর আস একটা বার্ডেন এন্ড এটা রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল ইমব্যালেন্সের জন্য এটা রেসপন্সিবল। সাম এক্সাম্পল, সাম ইনস্ট্যান্স, তো বলো সাম ইনস্ট্যান্স আর as following, তারপর বলো যে সাম ইনস্ট্যান্স আর as following। দেখছো, এটাকে বলা হয় অনেকটা ইন্ট্রো টাইপ। এটা দিতে আসে, এটা ইউজুয়ালি কিসে আসে? দিতে। যেহেতু এটা দিতে আসে তাহলে ওইভাবে ট্রিট করি আমরা। আচ্ছা, এ পর্যন্ত আসার পরে তারপরে তুমি বললা অ্যাজ ফলোইং এর পর অ্যাজ ফলোইং এর পরে তারপর বললা যে অ্যাজ, এরপরে তারপর বললা যে তোমার গ্রিন হাউস ইফেক্ট। এরপরে এটাকে সুন্দর করে পয়েন্ট আউট করলা যে গ্রিন হাউস ইফেক্ট। এরপরে আসতে হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তারপরে এসে বললা যে দা বা when sunlight fall in earth surface, then the produced heat is, when sunlight fall into earth's surface, then the produced heat is moved away
আউট অফ সারফেস, আউট অফ সারফেস অর্থাৎ সারফেস থেকে এটা অনেক দূরে সরে যায় হিটটা, ঠিক আছে। বাট না, বাট বলতে বাট বলা দরকার নেই এখানে, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ অ্যাবজর্ব বা ক্যাপচার্ড বলতে পারো না, ক্যাপচারটা এখানে ভালো যাবে, ক্যাপচার্ড দ্যাট হিট, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি করে, ওই হিটটাকে ক্যাপচার করে। তো ইফ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড is increased, then the temperature of atmosphere is increased as well, temperature ও বাড়বে। As a result, increase which is called, এটা বলে নেই, এটার সাথে বলি, which is called, এটা অ্যাড করে দিলাম, which is called global warming। এটা একটু পোস্টে পেস্ট করে মার্ক করে দিলা, মানে এটাকে একটু লুকিং করে দিলা, যে অ্যাটেনশন নেওয়ার জন্য এভাবে লিখলাম যে গ্লোবাল ওয়ার্মিং, এটা একটু বললাম গ্লোবাল ওয়ার্মিং, এটাকেই বলে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তারপরে তুমি বললা দ্য রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং is melting huge amount of ice in ওই এরিয়াটাকে কি বলে স্যার? পোলার রিজিয়নস। পোলার রিজিয়ন, হ্যাঁ ওটা বলা যেতে পারে, পোলার রিজিয়ন এটা বলতে পারো, ঠিক আছে। The result of global warming is এটা ice melting huge amount of which is responsible for natural calamity like flooding, like flood, and cyclone is also create due to high temperature creates due to সাইক্লোনটাও যে ক্রিয়েট হয় সেটাও কিন্তু তোমার অনেকটা হচ্ছে গিয়া তোমার এই মানে মানে ইয়ের কারণেই, মানে যখন বাতাস খুব গরম হয়ে যায়, মানে এরকম যে তখন কিন্তু ওইটার কারণে সাইক্লোনও হয়, কারণ তখন বাতাসের ডেন্সিটি কমে যায়। তো তখন হয় কি, যেদিক থেকে ভারী বাতাস সেটা এই বাতাস এই দিকে চলে আসে, এই রিজিয়নের দিকে চলে আসে। তো ওই ঘটনাটাও কিন্তু তোমার হচ্ছে এর জন্যই, এটাও কারণ কিন্তু এটাই, যে সাইক্লোন ইজ অলসো ক্রিয়েট ডিউ টু বলতে পারো ডিউ টু তোমার হচ্ছে দিস ইফেক্ট, মানে এই ইফেক্টের কারণে যে সাইক্লোন হয় সেটা আর কি তুমি আরো ইনক্লুড করলা। ফ্লাড তো হয়, তার সাথে সাথে সাইক্লোন হয় হচ্ছে গিয়ে ফর দিস এফেক্ট,
তাহলে এইভাবে তুমি কি করলা, এই প্যারাগ্রাফটা শেষ করলা, এই রোলটা এখানে শেষ করলা, যে এই রোলটা যে গ্রিন হাউস এফেক্ট, এনভায়রনমেন্টাল এফেক্টের মধ্যে একটা এফেক্ট মেনশন করলা, এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট মেনশন করলা, করার পরে তার মানে কি, ফার্স্টে তুমি ইন্ট্রোডাকশন দিলা, তারপরে তুমি গ্রিন হাউস এফেক্ট বললা, বলার পরে আরেকটা মেনশন করবা, হ্যাঁ, তারপরে আরেকটা পয়েন্ট দিলা, সেটা হলো অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন, ঠিক আছে। তবে অ্যাসিড রেইনের জন্য কার্বন ডাইঅক্সাইড অত ডিরেক্ট মানে অতটা রেসপন্সিবল না, কিন্তু কিছুটা রেসপন্সিবল, বাট অতটা রেসপন্সিবল না, বাট কার্বন ডাইঅক্সাইডকে তবু অ্যাসিড রেইনের কারণ হিসেবে একটু দেখানো হয়। তো তার জন্য এই পয়েন্টটা জাস্ট পয়েন্ট হিসেবে বা নাম্বার পাওয়াটাকে আরো ভ্যালিড করার জন্য আর কি বলা, ঠিক না। তারপরে তুমি বললা যে এরকম, যে ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড, তার মানে হলো একটু টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করলা, যেন তুমি শুধু কার্বন ডাইঅক্সাইড এখানে ফোকাস করলো না, কার্বন ডাইঅক্সাইড ইনক্লুডেড এখানে, সেটা বললা যে ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড রেইন ইজ অকার্ড। দেখো এটার জন্য তুমি একটু সেফ সাইডে থাকবে, ঠিক না। এন্ড ডিউ টু অ্যাসিড রেইন, ডিউ টু অ্যাসিড রেইন, ডিউ টু অ্যাসিড রেইন, ডিউ টু অ্যাসিড রেইন, pH level of water, soil changes, and which is also effective for changing ecosystem, যেটা অলসো তোমার হচ্ছে গিয়া which is also effective for change ecosystem বা changing ecosystem, এটাও ইকোসিস্টেম চেঞ্জের জন্য দায়ী বলে এরপরে আসো কনক্লুশনে। এরপরে কনক্লুশনে বলো যে so that we can say carbon dioxide has a role of so that we can say carbon dioxide has a role of না দিয়ে দাও, role on environment so that we can say carbon dioxide has a role on environment, whether it is good or bad, অর্থাৎ এটা ভালো হইতে পারে বা খারাপ হতে পারে, ঠিক আছে। তো হতে পারে যে এটা ভালো বা খারাপ, মানে শেষে এইভাবে বললো আর কি, বাট এটা রোল আছে। এই হচ্ছে গিয়া তোমরা বলতে পারো যে এফেক্ট অফ কার্বন ডাইঅক্সাইড যখন কোশ্চেনটা করেই তো যখন এই কোশ্চেনটা করবে যে ধরো প্রোডাক্ট সাইডে কার্বন ডাইঅক্সাইড থাকে, এন্ড এই কোশ্চেনটা করে যে হোয়াট ইজ দ্য রোল অফ কার্বন ডাইঅক্সাইড ফর এনভায়রনমেন্ট, অন এনভায়রনমেন্ট। অনেক সময় এটা তোমার এটা কিন্তু বুঝায় না যে ব্যাড এফেক্ট চাইছো না গুড এফেক্ট চাইছো, ওরকম না, মানে সোজা কথা এটার রোল কি, হ্যাঁ, ফর এনভায়রনমেন্ট এটার রোল কি। তো রোল তো বললে সেটা দুইটা রোলই হতে পারে, তাই না। তো দ্যাট রোল বললে দিস ইজ ইওর অ্যান্সার, এটা তোমার অ্যান্সার, এন্ড দিস ইজ দ্য কনক্লুশন, রিমেম্বার। তো এইভাবে আমরা অ্যান্সার মেক করতে পারি আর কি, কথা বুঝছো। তো ডেসক্রিপটিভ যে অ্যান্সার গুলো আমাদেরকে করতে হয়, যেগুলোর মধ্যে আমরা কন্টেন্ট বা এলিমেন্ট দিতে পারি না অনেক সময়, তো সেইগুলোর অ্যান্সার আমরা এই আজকের ক্লাসে করলাম কিছু, আরো সামনের ক্লাসে এরকম বেছে বেছে করবো আর কি। হ্যাঁ, আর তোমরা ভিডিও পাওয়া মাত্রই এগুলো নোট করে রাখবা,